ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নমিনাল রিলেটিভ ক্লজ। নমিনাল রিলেটিভ ক্লজ কি, কয় প্রকার, আর বাক্যে এদের ফাংশনটা কি, সব কিছু বিস্তারিত আলোচনা করব। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। নতুন নতুন গ্রামার কনসেপ্ট শেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। প্রথমে আমরা দেখব নমিনাল রিলেটিভ ক্লজ কি। A nominal relative clause is a type of relative clause that does not have a head noun. It acts as a noun in a sentence. Nominal relative clause হলো এক ধরনের রিলেটিভ ক্লজ যাতে কোনো হেড নাউন থাকে না। যদিও আমরা জানি যে রিলেটিভ ক্লজ মাত্রই হেড নাউন থাকে, যে রিলেটিভ ক্লজটা সেই হেড নাউনটাকে ডিসক্রাইব করে, কিন্তু এই ধরনের রিলেটিভ ক্লজে কোনো হেড নাউন থাকে না। তারপরে দেখো, এই নমিনাল রিলেটিভ ক্লজ বাক্যে নাউনের কাজ করে। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি শিখলাম? যে নমিনাল রিলেটিভ ক্লজ হলো হেড নাউন ছাড়া এক ধরনের রিলেটিভ ক্লজ, আর যেহেতু এটা বাক্যে নাউনের কাজ করে সুতরাং এটাকে নমিনাল বা নাউন ক্লজও বলা যায়। তার মানে নমিনাল রিলেটিভ ক্লজ হলো এক ধরনের ক্লজ যার মধ্যে নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ এই দুটোরই ধর্ম বর্তমান। আপাত দৃষ্টিতে নমিনাল রিলেটিভ ক্লজকে নাউন ক্লজ মনে হলো এর মধ্যে রিলেটিভ ক্লজও লুকিয়ে থাকে। এক্সাম্পল দিলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। এর পরের পয়েন্টটা দেখো, আর নমিনাল রিলেটিভ ক্লজ ইজ অলসো কল্ড আ ফ্রি রিলেটিভ ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট রিলেটিভ ক্লজ অর ফিউজড রিলেটিভ ক্লজ। কেন নমিনাল রিলেটিভ ক্লজকে ফ্রি রিলেটিভ ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট রিলেটিভ ক্লজ বলে? যেহেতু এদের কোনো হেড নাউন থাকে না, স্বাধীনভাবে থাকতে পারে। আবার নমিনাল রিলেটিভ ক্লজকে কেন ফিউজড রিলেটিভ ক্লজ বলছে? ফিউজড মানে হচ্ছে মিশ্রণ। এই ক্লজের মধ্যে যেহেতু ডিফাইনিং রিলেটিভ ক্লজ আর নাউন ক্লজের মিশ্রণ থাকে, তার জন্য একে ফিউজড রিলেটিভ ক্লজ বলে। নমিনাল রিলেটিভ ক্লজ মূলত দু ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ। এই ধরনের রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন হু, হোয়াট, দ্যাট, হুইচ আর কতগুলো রিলেটিভ অ্যাডভার্ব আছে হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, এগুলো দিয়ে শুরু হয়। আর দ্বিতীয়টা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ। এই ধরনের রিলেটিভ ক্লজ কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন হু এভার, হোয়াট এভার, হুইচ এভার আর কতগুলো কম্পাউন্ড রিলেটিভ অ্যাডভার্ব আছে হোয়েন এভার, হাউ এভার, হোয়ার এভার, এগুলো দিয়ে শুরু হয়। ১ নম্বর বাক্য দেখো, যা কিছু সে বলেছিল তা সবাইকে অবাক করেছিল। অনুবাদ হবে দ্য থিং দ্যাট কিংবা হুইচ, যে কোনো একটা লিখতে পারো। সি সেইড সারপ্রাইজ এভরিওয়ান। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো দ্যাট কিংবা হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ প্রোনাউনগুলো কার জন্য এসছে? এই থিং নাউনের জন্য এসছে। এই রিলেটিভ প্রোনাউনগুলো এই থিং নাউনকে বোঝাচ্ছে। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, যেখানে আমরা হেড নাউনকে দেখতে পাচ্ছি। আবার দেখো দ্য থিং দ্যাট কিংবা হুইচ, এই অংশটুকুকে আমরা হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, হোয়াট সি সেইড সারপ্রাইজ এভরিওয়ান। এখানে দেখো দ্য থিং দ্যাট কিংবা হুইচকে হোয়াট দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ক্লজ, আর এই ক্লজটা দেখো এই সারপ্রাইজ ভার্বের অবজেক্ট। তার মানে এই ক্লজটা নাউনের কাজ করছে, এটা হচ্ছে নাউন ক্লজ। আবার দেখো এই নাউন ক্লজটা হোয়াট দিয়ে শুরু হয়েছে। এই হোয়াটটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই দ্য থিং দ্যাট কিংবা হুইচকে আমরা হোয়াট দিয়ে রিপ্লেস করেছি। তার মানে দেখো এই হোয়াটের মধ্যেই দেখো এই অ্যান্টিসিডেন্ট সহ এই রিলেটিভ প্রোনাউনগুলো দেখো লুকিয়ে রয়েছে। তার মানে এটা আপাত দৃষ্টিতে নাউন ক্লজ হলো, এর মধ্যে দেখো রিলেটিভ ক্লজের ধর্ম বর্তমান রয়েছে। সুতরাং এই ধরনের রিলেটিভ ক্লজকে আমরা নমিনাল রিলেটিভ ক্লজ বলি। এবার এর বাংলাটা দেখো, যা সে বলেছিল তা সবাইকে অবাক করেছিল। যা সে বলেছিল দেখো নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট। ২ নম্বর দেখো, যা কিছু তারা করেছিল সেটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। দ্য থিং দ্যাট কিংবা হুইচ দে ডিড ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। এখানে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এই থিং নাউনটাকে ডেসক্রাইব করছে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা দ্য থিং দ্যাট কিংবা হুইচকে হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি হোয়াট দে ডিড ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড।
তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এর বাংলাটা লক্ষ্য করো, যা তারা করেছিল সেটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। তাহলে দেখো যা এখানে কিন্তু ডেফিনিট বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এটা হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট। 3 নম্বর দেখো, যে ব্যক্তি তোমাকে এটা বলুক না কেন সে মিথ্যাবাদী। অনুবাদ হবে এনি পারসন হু টোল্ড ইউ দ্যাট ইজ আ লায়ার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এই পারসন নাউনকে ডেসক্রাইব করছে, তার মানে এই রিলেটিভ ক্লজটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো এনি পারসন হু, এটাকে আমরা হু এবার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, হু এভার টোল্ড ইউ দ্যাট ইজ আ লায়ার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটা দেখো শুরু হয়েছে হু এবার দিয়ে। হু এবার কোথা থেকে এলো? এনি পারসন হু, এটাকে আমরা হু এবার দিয়ে রিপ্লেস করেছি। তার মানে দেখো এই হু এবারের মধ্যেই দেখো অ্যান্টিসিডেন্ট সহ এই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু লুকিয়ে রয়েছে। তার মানে এটা নাউন ক্লজ হলো, এর মধ্যে রিলেটিভ ক্লজের ধর্ম বর্তমান রয়েছে। এটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। আর এর বাংলাটা লক্ষ্য করো, যেই এটা বলুক না কেন সে মিথ্যাবাদী। কোন ব্যক্তি সেটা ম্যাটার করে না, যেই বলে থাকুক না কেন সেই হচ্ছে মিথ্যাবাদী। তার মানে নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না, তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট। 4 নম্বর দেখো, যে কলমই তুমি বাছাই করো বা বাছাই করো না কেন সেগুলো দামি হবে। অনুবাদ হবে এনি পেন হুইচ ইউ চুজ উইল বি এক্সপেন্সিভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এই পেন নাউনটাকে ডেসক্রাইব করছে, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো এনি পেন হুইচ, এই অংশটুকুকে আমরা হুইচ এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি হুইচ এভার পেন ইউ চুজ উইল বি এক্সপেন্সিভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা দেখো সাবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটা দেখো হুইচ এভার দিয়ে শুরু হয়েছে, আর এই হুইচ এভার আমরা কোথা থেকে পেলাম? এনি পেন হুইচকে আমরা হুইচ এভার দিয়ে রিপ্লেস করেছি। তার মানে এই হুইচ এভারের মধ্যেই দেখো এই অ্যান্টিসিডেন্ট সহ এই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু লুকিয়ে রয়েছে। তার মানে এই নাউন ক্লজের মধ্যে রিলেটিভ ক্লজের ধর্ম বর্তমান রয়েছে, এটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। আবার দেখো এই বাংলাটা হচ্ছে যে কলমই তুমি বাছাই করো না কেন, অর্থাৎ কোন কলম সেটা ম্যাটার করে না, যে কলমই তুমি বাছাই করবে সেটাই দামি হবে। তার মানে নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না, এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট। 5 নম্বর দেখো, কেন তারা তাড়াতাড়ি চলে গেল তার কারণটা অস্পষ্ট থেকে গেল। দ্য রিজন হোয়াই দে লেফট আর্লি রিমেন্স আনক্লিয়ার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হোয়াই রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ অ্যাডভার্বটা কার জন্য এসছে? এই রিজন নাউনের জন্য এসছে। তার মানে এই রিলেটিভ ক্লজটা হলো স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা এই রিজন নাউনটাকে যদি তুলেও দিই তাহলেও কিন্তু বাক্যটা একই অর্থ প্রকাশ করবে। আমরা এভাবে লিখতে পারি হোয়াই দে লেফট আর্লি রিমেন্স আনক্লিয়ার। এক্ষেত্রে দেখো এর আগে কোনো হেড নাউন নেই, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এটা দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর এটা দেখো নির্দিষ্ট কারণ বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 6 নম্বর দেখো, যে ব্যক্তি এই কাজের উপযুক্ত তাকে তারা ভাড়া করবে। তাহলে প্রথমে অনুবাদ হবে তারা ভাড়া করবে, দে উইল হায়ার। আচ্ছা কাকে ভাড়া করবে? সেই ব্যক্তিকে, দ্য পার্সন। কোন ব্যক্তিকে? যে এই কাজের উপযুক্ত। তাহলে কি হবে? হু আর সুইটেবল ফর দিস জব। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এই পার্সন নাউনকে ডেসক্রাইব করছে। যেহেতু রিলেটিভ ক্লজের আগে হেড নাউন রয়েছে সুতরাং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো এই পার্সন নাউনটাকে তুলে দিলেও এই বাক্যটা কিন্তু একই অর্থ প্রকাশ করবে। আমরা এইভাবে লিখতে পারি দে উইল হায়ার হু আর রেসপন্সিবল ফর দিস জব। এভাবেও লিখতে পারি, দুটো বাক্যের অর্থ কিন্তু একই রইল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ক্লজ, আর এই ক্লজটা দেখো এই হায়ার ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। আবার দেখো এখানে কিন্তু এই নাউন ক্লজটা হু দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে দেখো পার্সন সেন্সটা রয়েছে, তার জন্য এর মধ্যে কিন্তু রিলেটিভ ক্লজের ধর্ম বর্তমান রয়েছে, তার জন্য এটাকে আমরা বলতে পারি নমিনাল রিলেটিভ ক্লজ। এবার এর বাংলাটা দেখো,
যেই এই কাজের উপযুক্ত তাকে তারা ভাড়া করবে। তার মানে যেই, দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, যা কিছু তোমার পক্ষে সবচেয়ে সহজ সেটাই তুমি বাছাই করতে পারো। ইউ ক্যান চুজ এনিথিং দ্যাট কিংবা হুইচ ইজ ইজিয়েস্ট ফর ইউ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এনিথিং এই প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে। তার মানে এই রিলেটিভ ক্লজটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো এনিথিং দ্যাট কিংবা হুইচকে আমরা হুইচ এবার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, ইউ ক্যান চুজ হুইচ এভার ইজ ইজিয়েস্ট ফর ইউ। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে একটা ক্লজ, আর এই ক্লজটা চুজ ভার্বের অবজেক্ট। তার মানে এটা নাউন ক্লজ, আর নাউন ক্লজটা দেখো শুরু হয়েছে হুইচ এভার দিয়ে, আর এই হুইচ এভারটা আমরা কোথা থেকে পাচ্ছি? এনিথিং দ্যাট কিংবা হুইচকে আমরা হুইচ এভার দিয়ে রিপ্লেস করেছি। তার মানে এই হুইচ এভারের মধ্যে দেখো এই অ্যান্টিসিডেন্ট আর সহ এই দেখো এই রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে। তার জন্য এর মধ্যে রিলেটিভ ক্লজের ধর্ম বর্তমান রয়েছে। এটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। এর বাংলাটা কি বোঝাচ্ছে? যা তোমার পক্ষে সবচেয়ে সহজ সেটাই তুমি বাছাই করতে পারো। কোন জিনিস সেটা ম্যাটার করে না, যেটা সবচেয়ে সহজ সেটাই তুমি বাছাই করতে পারো। তার মানে এখানে ইনডেফিনিট কিছু বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 8 নম্বর দেখো, যা কিছু তোমার পছন্দ সেটা তুলে নাও। পিক এনিথিং দ্যাট ইউ লাইক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এনিথিংকে ডেসক্রাইব করছে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা এই এনিথিং দ্যাটকে হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, পিক হোয়াট এভার ইউ লাইক। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হয়ে গেল নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো পিক ভার্বের অবজেক্ট। আবার দেখো এখানে কি বোঝাচ্ছে? যা কিছু তোমার পছন্দ সেটা তুলে নাও। কোন জিনিস সেটা ম্যাটার করে না, যেটা তোমার পছন্দ হবে সেটাই তুলে নেবে, নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না। তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। 9 নম্বর দেখো, আমি যা কিছু দেখি তাই পছন্দ করি। আই লাইক দ্য থিং দ্যাট অর হুইচ আই সি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এই থিংকে ডেসক্রাইব করছে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো দ্য থিং দ্যাট অর হুইচ এই অংশটুকুকে আমরা হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। আই লাইক হোয়াট আই সি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো লাইক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো এই নমিনাল রিলেটিভ ক্লজটা হোয়াট দিয়ে শুরু হয়েছে। এখানে যদি হোয়াট এভার থাকতো তাহলে এটা ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ হতো, কিন্তু যেহেতু হোয়াট রয়েছে তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। 10 নম্বর দেখো, আমার সেই স্থানটা স্মরণে আছে যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই ফার্স্ট মেট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ অ্যাডভার্বটা কার জন্য এসছে? এই প্লেস নাউনের জন্য এসছে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা যদি এই প্লেস নাউনটাকে তুলেও দিই তাহলেও কিন্তু বাক্যটার অর্থ একই থাকছে। আমরা লিখতে পারি, আই রিমেম্বার হোয়ার উই ফার্স্ট মেট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে দেখো আমার সেই স্থানটা স্মরণে আছে, নির্দিষ্ট কোনো স্থানের কথা বলা হচ্ছে, স্পেসিফিক বোঝাচ্ছে। তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ। এখানে দেখো অ্যান্ড পড়ে গেছে, এটা হবে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। 11 নম্বর দেখো, তারা যেভাবে ধাঁধাটা সমাধান করেছে তা আমি বুঝিনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অর ম্যানার হাউ দে হ্যাভ সলভ দ্য রিডল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হাউ রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ অ্যাডভার্বটা কার জন্য এসছে? ওয়ে অর ম্যানার নাউনের জন্য এসছে। তার মানে দেখো এই রিলেটিভ ক্লজের আগে হেড নাউন রয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা এই ওয়ে অর ম্যানারটাকে তুলে দিও বাক্যটার অর্থ কিন্তু একই দাঁড়াবে। আমরা লিখতে পারি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে হ্যাভ সলভ দ্য রিডল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হয়ে যাচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট। এখানে কি বোঝাচ্ছে? তারা যেভাবে ধাঁধাটা সমাধান করেছে, নির্দিষ্ট স্পেসিফিক বোঝাচ্ছে। তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট।
পরেরটা দেখো, সে তার প্রতি যেভাবে আচরণ করেছিল তা আমার পছন্দ নয়। আই ডোন্ট লাইক দ্য ওয়ে অর ম্যানার হাউ হি বিহেভ টুয়ার্ডস হার। একইভাবে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার আমরা এই ওয়ে আর ম্যানারটাকে তুলে দিতে পারি, আমরা লিখতে পারি আই ডোন্ট লাইক হাউ হি বিহেভ টুয়ার্ডস হার। তাহলে দেখো, এটা হয়ে গেল নমিনাল রিলেটিভ ক্লজ, লাইক ভার্বের অবজেক্ট ডেফিনিট বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 13 নম্বর দেখো, যে জিনিসগুলো তুমি খুঁজছিলে সেটা আমি পেয়েছিলাম। আই ফাউন্ড দ্য থিংস দ্যাট ইউ আর লুকিং ফর। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ প্রোনাউনটা কার জন্য এসছে? এই থিংস নাউনের জন্য এসছে। তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো, দ্য থিংস দ্যাট, এই অংশটুকুকে আমরা হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি আই ফাউন্ড হোয়াট ইউ আর লুকিং ফর। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, ফাউন্ড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে দেখো বোঝাচ্ছে যে জিনিসগুলো তুমি খুঁজছিলে, কোনো নির্দিষ্ট কিছু জিনিসের কথা বলা হচ্ছে, স্পেসিফিক বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। 14 নম্বর দেখো, কখন ঘটনাটা ঘটেছিল আমি এ সম্বন্ধে কিছুই জানি না। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য টাইম হোয়েন ইট হ্যাপেন। এখানে লক্ষ্য করো, হোয়েন ইট হ্যাপেন এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হোয়েন রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এই রিলেটিভ অ্যাডভার্বটা কার জন্য এসছে? এই টাইম নাউনের জন্য এসছে। তার মানে এই রিলেটিভ ক্লজটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো, আমরা যদি এই টাইম নাউনটাকে তুলেও দিই তাহলেও কিন্তু বাক্যটার অর্থ একই থাকছে। আমরা লিখতে পারি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হোয়েন ইট হ্যাপেন। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হয়ে গেল নমিনাল রিলেটিভ ক্লজ। আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে দেখো, কখন ঘটনাটা ঘটেছিল একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, স্পেসিফিক বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রিপোজিশন। 15 নম্বর দেখো, যে ব্যক্তি এই কাজটা করুক বা করুক না কেন আমি তার সাথে সহমত নই। আই ডু নট এগ্রি উইথ এনি পারসন হু ডাজ দিস। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো এই পারসন নাউনকে ডেসক্রাইব করছে, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো, আমরা এনি পারসন হু, এই অংশটুকুকে হু এবার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি আই ডু নট এগ্রি উইথ হু এভার ডাজ দিস। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো উইথ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে কি বোঝাচ্ছে? যে ব্যক্তি এই কাজটা করুক না কেন আমি তার সাথে সহমত নই, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 16 নম্বর দেখো, যে জিনিসটাই তোমার পছন্দ তার দিকে তাকাও। লুক অ্যাট এনিথিং দ্যাট ইউ লাইক। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এনিথিংকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো, এনিথিং দ্যাটকে আমরা হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। লুক অ্যাট হোয়াট এভার ইউ লাইক। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর যেহেতু হোয়াট এভার দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, এই অ্যাট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 17 নম্বর দেখো, ওই জিনিসটাই হয় সেটা যেটা আমি দেখেছিলাম। দিস ইজ দ্য থিং দ্যাট আই শ। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, এই থিংকে ডেসক্রাইব করছে। আবার আমরা দ্য থিং দ্যাট এই অংশটুকুকে হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। দিস ইজ হোয়াট আই শ। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ, আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এখানে দেখো বোঝাচ্ছে ওই জিনিসটাই হয় সেটা, কোনো স্পেসিফিক জিনিসের কথা বলা হচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 18 নম্বর দেখো, একটা সুন্দর সস্তার মোবাইল ফোন ছিল সেই জিনিস যেটা আমি মার্কেটে খুঁজছিলাম। আর নাইস চিপ মোবাইল ফোন ওয়াজ দ্য থিং দ্যাট আই ওয়াজ লুকিং ফর ইন দ্য মার্কেট। এখানে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, এই থিংকে ডেসক্রাইব করছে। আমরা দ্য থিং দ্যাট এই অংশটুকুকে হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। আর নাইস চিপ মোবাইল ফোন ওয়াজ হোয়াট
আই ওয়াজ লুকিং ফর ইন দ্য মার্কেট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো ওয়াজ ভার্বে সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। একটা সুন্দর সস্তার মোবাইল, দেখো স্পেসিফিক কোনো মোবাইল ফোন যেটা আমি খুঁজছিলাম, তার মানে এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 19 নম্বর দেখো, এটাই হয় সেই স্থান যেখানে তারা একসাথে দেখা করত। দিস ইজ দ্য প্লেস হোয়ার দে ইউজ টু মিট টুগেদার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা দেখো হোয়ার রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, আর এই রিলেটিভ অ্যাডভার্বটা এসছে এই প্লেস নাউনের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার আমরা এই দ্য প্লেসটা তুলে দিয়েও বাক্যটা লিখতে পারি, একই অর্থ প্রকাশ করবে। দিস ইজ হোয়ার দে ইউজ টু মিট টুগেদার, দেখো একই অর্থ প্রকাশ করছে। এটা হয়ে গেল নমিনাল রিলেটিভ ক্লজ। আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর যেহেতু এটা স্পেসিফিক স্থান বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ। 20 নম্বর দেখো, সে যা কিছুই হতে চেয়েছিল তারা তাকে সেটাই নিয়োগ করেছিল। দে অ্যাপয়েন্টেড হিম এনিথিং দ্যাট হি ওয়ান্টেড টু বি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটা এনিথিংকে ডেসক্রাইব করছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ। আবার দেখো আমরা এনিথিং দ্যাটকে হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা লিখতে পারি দে অ্যাপয়েন্টেড হিম হোয়াট এভার হি ওয়ান্টেড টু বি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হয়ে গেল নমিনাল রিলেটিভ ক্লজ। আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো ঠিক হিম অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে কি বোঝাচ্ছে, সে যা কিছুই হতে চেয়েছিল তারা তাকে সেটাই নিয়োগ করেছিল, নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না। তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 21 নম্বর দেখো, তুমি যা কিছু চাও সেই নামে আমাদের পোষা প্রাণীটাকে ডাকতে পারো। ইউ ক্যান কল আওয়ার পেট এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, এনিথিংকে ডেসক্রাইব করছে। আবার আমরা এনিথিং দ্যাট এই অংশটুকুকে হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। ইউ ক্যান কল আওয়ার পেট হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। এই আওয়ার পেট এই অবজেক্টটার পরে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর এখানে দেখো বোঝাচ্ছে তুমি যা কিছু চাও সেই নামে পোষা প্রাণীটাকে ডাকতে পারো, নির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে না। তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 22 নম্বর দেখো, বস কোম্পানির নাম সেই জিনিসটাই দিয়েছিল যেটা সকলে পছন্দ করেছিল। দ্য বস নেম দ্য কোম্পানি দ্য থিং দ্যাট এভরিওয়ান লাইক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, থিংকে ডেসক্রাইব করছে। আবার আমরা দ্য থিং দ্যাটকে হোয়াট দিয়ে রিপ্লেস করতে পারি। দ্য বস নেম দ্য কোম্পানি হোয়াট এভরিওয়ান লাইক। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। আর এই নমিনাল রিলেটিভ ক্লজটা দেখো এই কোম্পানি অবজেক্টের পরে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। আর দেখো বোঝাচ্ছে যে বস কোম্পানির নাম সেই জিনিসটাই দিয়েছিল যেটা সকলে পছন্দ করেছিল, সকলে মিলে একটাই কমন নাম পছন্দ করেছিল, স্পেসিফিক বোঝাচ্ছে। তার জন্য এটা হচ্ছে ডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 23 নম্বর দেখো, রিসেপশনিস্ট যে ব্যক্তি তার কাছে এসেছিল তাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল। দ্য রিসেপশনিস্ট গেভ এনি পার্সন হু কেম টু হার আ ভিজিটিং কার্ড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, এই পার্সনকে ডেসক্রাইব করছে। আবার আমরা এনি পার্সন হু এটাকে আমরা হু এভার দিয়ে রিপ্লেস করতে পারি। দ্য রিসেপশনিস্ট গেভ হু এভার কেম টু হার আ ভিজিটিং কার্ড। এখানে লক্ষ্য করো এই গেভ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। রিসেপশনিস্ট দিয়েছিল, কাকে দিয়েছিল? যারাই তার কাছে এসেছিল। তাহলে দেখো এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, কি দিয়েছিল? ভিজিটিং কার্ড। এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর দেখো ইনডাইরেক্ট অবজেক্টের জায়গায় নমিনাল রিলেটিভ ক্লজ বা নাউন ক্লজ বসেছে। আর এখানে দেখো বোঝাচ্ছে রিসেপশনিস্ট যে ব্যক্তি তার কাছে এসেছিল তাকেই দিয়েছিল, কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়। তার জন্য এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, ভার্বের ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। 24 নম্বর দেখো, তার বিশ্বাস তার জীবনে যা কিছু ঘটুক না কেন তাকে আশাবাদী রাখে। হার ফেথ এনিথিং দ্যাট হ্যাপেন্স ইন আর লাইফ কিপস আর অপটিমিস্টিক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেটিভ ক্লজ, এনিথিংকে ডেসক্রাইব করছে।
আমরা এই এনিথিং দ্যাটকে হোয়াট এভার দিয়ে রিপ্লেস করতে পারি। হার ফেথ হোয়াট এভার হ্যাপেন্স ইন হার লাইফ কিপস আর অপটিমিস্টিক। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নমিনাল রিলেটিভ ক্লজ। আবার দেখো তার বিশ্বাসটা কি, যে তার জীবনে যাই কিছু ঘটুক, তাহলে দেখো তার বিশ্বাস আর তার জীবনে যাই কিছু ঘটুক একই বিষয় বোঝাচ্ছে। এই নমিনাল রিলেটিভ ক্লজটা এখানে অ্যাপোজিটিভের কাজ করছে। আর দেখো তার জীবনে যাই কিছু ঘটুক, কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছে না, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, তার মানে এটা হচ্ছে ইনডেফিনিট নমিনাল রিলেটিভ ক্লজ, অ্যাপোজিটিভ হিসেবে ইউজ হয়েছে। আশা করি নমিনাল রিলেটিভ ক্লজের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।